পুঁজিবাজারে মন্দার জোয়ারে ডিএসসি নিজেই নিজস্ব ভবনে পাচ্ছে না ব্রোকারেজ হাউস। আয় কমেছে ৪৪ কোটি টাকার বেশি। বৈশ্বিক অর্থনৈতিক সংকট কাটার অপেক্ষায় চেয়ারম্যান। পশুর চ্যানেলে নিয়মিত ড্রেসিং যোগ হয়েছে নানা সুবিধা। ব্যবহার বাড়ছে মোংলা বন্দরের, ভিড়ছে নতুন জাহাজ। রাজস্ব আদায় ২৮% বেশি। কর ও শুল্ক জটিলতায় বিনিয়োগ সরিয়ে নিচ্ছে কোকা-কোলা আইসেক। উদ্বেগ জানিয়েছে এনবিআরের বিডার চিঠি। রাজস্ব নীতি দীর্ঘমেয়াদী না হলে মাশুল দিতে হবে বলছেন ব্যবসায়ীরা। এবং চীন সীমান্তে উত্তেজনার মধ্যেই অরুণাচলে ১২ জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে চায় ভারত। মেগা প্রকল্পের জন্য ৯০০ কোটি রুপি বরাদ্দ। নতুন অর্থবছরে আনুষ্ঠানিক ঘোষণা। নওগাঁর পাইকারি মোকামে মোটা সরু সব ধরনের চালের দামই ঊর্ধ্বমুখী। চলতি সপ্তাহে বস্তা প্রতি ১৮০ থেকে ২০০ টাকা বাড়তি দরে হচ্ছে বেচাকেনা। বিস্তারিত জানাতে নওগাঁর পৌর চাল বাজারে আছেন সহকর্মী এমআর রকি, যাচ্ছি তার কাছে। ধান কৃষকের ঘরে উঠেছে, সব ধান হাটে তোলা হচ্ছে এবং সেই ধান কিন্তু হাট থেকে মিলাররা কিনে এরপরে চাল বের করার জন্য মিলগুলোতে নিয়ে আসছেন। অর্থাৎ একটা ভর মৌসুম এই সময়টাতে চালের আসলে যে বাজার ব্যবস্থাপনা, বাজারে চালের যে সার্বিক সরবরাহ তারও কোনো কমতি নেই। তারপরও কিন্তু গেল প্রায় ১০ দিন ধরে চালের বাড়তি দরের উত্তাপ এই মুহূর্তে পাইকারি এবং খুচরা বাজারে আমরা দেখছিলাম। এবং পাইকারি বাজারে বস্তা প্রতি প্রকার ভেদে ১৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত সরু চালের দরটা সবচাইতে বেশি বেড়েছে। অন্যদিকে মোটা যেসব চাল রয়েছে এই মুহূর্তে মোটা চালের কিছুটা সংকট বলছেন, ফলে দরের কথাটাও তারাও বাড়তি বলছেন। তবে এই বাজারে আমরা যে চিত্রটি দেখছিলাম, নওগাঁর পাইকারি মোকামে আসলে খুচরা বাজার এবং পাইকারি মোকামে দরের কিছুটা কিন্তু হেরফের রয়েছে। বস্তা প্রতি প্রকার ভেদে স্বর্ণা ৫, এছাড়া কিন্তু কাটারি, জিরা, নাজির এই জাতীয় চালগুলো কিন্তু ১৭০ থেকে ২০০ টাকা পর্যন্ত প্রতি ৫০ কেজির বস্তায় বাড়ানো হয়েছে। এবং তার প্রভাব খুচরা বাজারে যে চালগুলো বিগত দিনে বিক্রি হচ্ছিল এই এক সপ্তাহ আগে সেই ৫৫ থেকে ৫২ টাকা, সেটা এখন ৫৬ থেকে ৫৭ টাকা। অন্যদিকে কাটারি, নাজির, জিরা যে চালগুলো সরু চাল ছিল এই চালগুলো কিন্তু ৬৫ থেকে ৭০ ঘরে ঠেকেছে। অর্থাৎ ৩ থেকে ৪ টাকা পর্যন্ত এরকম বাড়তি দর কিন্তু ক্রেতাদের অনেকটা হিমশিম খেতে হচ্ছে। যারা চাল কিনতে আসছেন তারা স্বাভাবিকভাবে প্রশ্ন তুলছেন, ভর মৌসুম, তারপরে এরকম বাড়তি চালের দর গুনতে গিয়ে তাদের আয় ব্যয়ের কিছুটা অসামঞ্জস্য বলছেন। এবং মিলারদের দিক থেকে যে ব্যাখ্যাটি এই মুহূর্তে দেওয়ার চেষ্টা করছিলেন, হাটে এই সময় ধানের সরবরাহ কিছুটা কম এবং যে ধান আসছে সেই ধানগুলো কিছুটা বাড়তি দরে তাদের কিনতে হচ্ছে। এবং এছাড়া কিন্তু পরিবহন খরচ বেড়েছে। অন্যদিকে বিগত কিছুদিন আগে কিন্তু বন্যা এবং নানা দুর্যোগের একটা অজুহাত দিচ্ছেন। সব মিলে এরকম একটি বাড়তি দরের প্রভাব কিন্তু খুচরা এবং পাইকারি দরের কিন্তু এই মুহূর্তে চালের পড়েছে। এবং এই বাজার ব্যবস্থাপনায় আসলে ভোক্তারা যে বিষয়টি বলছেন, প্রকৃতপক্ষে মিল পর্যায়ে যে চালের যে বাড়তি দর এবং এই দরটা যেন সহনীয় হয় সেজন্য কিন্তু ক্রেতা বিক্রেতার দিক থেকে বাজারে তদারকি তার আহ্বান জানাচ্ছেন। এই ছিল নওগাঁর সার্বিক চাল বেচা কিনার খবর আমার কাছে। চালের বাজারের খবর জানছিলাম নওগাঁ থেকে। পুঁজিবাজারে লেনদেনের ভাটার টান লেগেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির গায়েও। রাজধানীর মতিঝিল থেকে নিকুঞ্জ গিয়ে আলিশান ভবন বানিয়েছে ঠিকই, কিন্তু মিলছে না ব্রোকারেজ হাউসের দেখা। অনেকেই আবার অফিস বন্ধ করে ছাড়ছে ডিএসসির নিকুঞ্জ ভবন। এমন বাস্তবতায় বছর ব্যবধানে সংস্থাটির আয় কমেছে ৪৪ কোটি টাকার বেশি। তাহলে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে কিভাবে? এমন প্রশ্নের জবাবে ডিএসসি চেয়ারম্যান বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট না কাটলে কাটবে না পুঁজিবাজারের বেহাল দশা। আলতাফ হোসেনের রিপোর্ট। লেনদেন চলছে অথচ ফাঁকা প্রাইলিং সিকিউরিটিজ লিমিটেড নামে এই ব্রোকারেজ হাউসটি। নেই বিনিয়োগকারীর আনাগোনা, আসছে না কাঙ্ক্ষিত আয়। তাই ২ বছর আগে নিকুঞ্জে খোলা শাখা অফিসটি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানটি। প্রত্যেক মাসে আমাদের লস আসছে। আর একটা ব্রাঞ্চ আছে উত্তরাতে, এটা আমাদের ক্লোজ করে ওখানে চলে যাচ্ছে। পুঁজিবাজারের এমন বেহাল দশার আঁচ লেগেছে স্বয়ং ডিএসসির গায়ে। সরেজমিনে দেখা যায় সংস্থাটির নিকুঞ্জ ভবন ছেড়ে ইতিমধ্যেই চলে গেছে শাকো সিকিউরিটিজ সহ কয়েকটি প্রতিষ্ঠান। শুধু তাই নয়, ভবনটি উদ্বোধনের ৫ বছর পার হতে চললেও এখনও ফাঁকা পড়ে আছে ৮০টিরও বেশি হাউস। অথচ বিলাসী ভবনটির বিদ্যুৎ বিল সহ বাৎসরিক খরচ মেটাতেই চলে যাচ্ছে প্রায় ১৫০ কোটি টাকা। হিসাব বলছে ব্যবসা মন্দায় ২০২২-২৩ অর্থ বছরে ডিএসসির আয় ৪৪ কোটি ১০ লাখ টাকা কমে নেমেছে ৮০ কোটি ৬০ লাখ টাকায়। এতে সরকারও হারিয়েছে অন্তত ২৯ কোটি টাকার রাজস্ব। ব্রোকার্সদের সংগঠন ডিবিএ বলছে, ডিএসসির এমন বেহাল দশাই সামনে আনছে পুরো পুঁজিবাজার
পুঁজিবাজারের বর্তমান অবস্থা বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে তাই আরও কৌশলী হওয়ার তাগিদ সংগঠনটির। রেন্ট দিতে পারছেন না, এটার 100% ইউটিলাইজেশন হচ্ছে না। সো এটা হচ্ছে যে দিস ইজ মাই ফেইলিওর, সো ইটস এ ম্যানেজমেন্ট ফেইলিওর। ইট ওয়াজ নট এক্সপেক্টেড যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এই পর্যায়ে এসে এভাবে চলবে। এমন বাস্তবতায় সবকিছু ছাপিয়ে ডিএসইর নিকুঞ্জ ভবনটিকে পুঁজিবাজারের কেন্দ্রবিন্দুতে পরিণত করাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ডিএসই চেয়ারম্যান। সেই ক্রান্তিকাল ডিএসইর মধ্যেও লেগেছে এবং সেখানে আমরা চেষ্টা করছি যে কিভাবে এগুলোকে ভালো করা যায়। কিছু কিছু ব্রোকারেজ হাউস হয়তো এখান থেকে চলে গিয়েছে। 2019 সালের অক্টোবরে রাজধানীর মতিঝিল ছেড়ে নিকুঞ্জে আসে ডিএসই, যদিও তাতে খুব একটা সুফল বয়ে আনছে না দেশের পুঁজিবাজারের জন্য। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ব্যবহার বাড়ছে মোংলা বন্দরের, সঙ্গে বাড়ছে রাজস্ব আয়। 2022-23 অর্থ বছরের তুলনায় সদ্য বিদায়ী অর্থ বছরের রাজস্ব বেড়েছে 28% বেশি। সংশ্লিষ্টরা বলছেন পশুর চ্যানেল নিয়মিত ড্রেজিং, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি সহ নানা উদ্যোগের কারণে ব্যবসায়ীরা এই বন্দর বেশি ব্যবহার করছেন। মাহমুদ হাসানের পাঠানো তথ্য, মাসুদ রানার ছবি নিয়ে রিপোর্ট। কর্মচঞ্চল মোংলা বন্দর। পদ্মা সেতু চালুর পর বন্দরটি দিয়ে আমদানি রফতানির পরিমাণ বাড়তে থাকে। খুলনা মোংলা রেলপথ চালু হওয়ার পর বাণিজ্যের সম্ভাবনা আরও বেড়েছে। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে 2022-23 অর্থ বছরের তুলনায় গত অর্থ বছরে জাহাজ আগমনের সংখ্যা বেড়েছে 19টি, আর একই সময়ে গাড়ি আমদানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15,340টি এবং রাজস্ব আয় বেড়েছে 28.55%। সংশ্লিষ্টরা বলছেন পশুর চ্যানেল নিয়মিত ড্রেজিং, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি সহ নানা উদ্যোগের কারণে ব্যবসায়ীরা এ বন্দর বেশি ব্যবহার করছেন। বন্দর যতটুকু অগ্রগতি হয়েছে, আমরা যারা ব্যবসায়ী আছি আমরা বন্দরে আরো সুযোগ সুবিধা চাই। লিকেজগুলোরে ফাইন্ড আউট করে মংলা বন্দরের সক্ষমতাটা পরিপূর্ণভাবে মংলা বন্দর যেন কাজে লাগাইতে পারে, আমি সেই দিকে দৃষ্টিপাত করতে বলি মংলা বন্দর কর্তৃপক্ষকে। বন্দরকে আরো আধুনিক ও বাণিজ্য বান্ধব করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ব্যবসায়ীদের টুকটাক যে সমস্যা আছে এটা আমাদের কাছে আসলে আমরা মোটামুটি আইনের ভিতর থেকে এটা সমাধান করে দিতে পারবো। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে 2023-24 অর্থ বছরে মোংলা বন্দরে 31,044 টিইউজ কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে। সময় সংবাদ, মোংলা। ইউনিয়ন আকুর আমদানি বিল হিসেবে $142 কোটি পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে দেশের মোট রিজার্ভ নেমেছে $26.17 বিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ $20 বিলিয়ন ঘরে নেমে এসেছে। এর আগে 4 জুলাই পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে মোট রিজার্ভ ছিল $26.81 বিলিয়ন, যা থেকে আকুতে আমদানি দায় পরিশোধ করা হয়। কর ও শুল্ক জটিলতায় পড়ে বাংলাদেশে কোমল পানীয় খাতে বিনিয়োগের সিদ্ধান্ত থেকে সরে যাচ্ছে তুর্কি কোম্পানি কোকা-কোলা আইসেক। এমন উদ্বেগের কথা জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। ব্যবসায়ী নেতারা বলছেন, রাজস্ব নীতি দীর্ঘমেয়াদী না হলে আরও মাশুল গুনতে হবে আগামীতে। বিদেশি বিনিয়োগকে গুরুত্ব দিয়ে এনবিআর পদক্ষেপ নেয়ার পরামর্শ দিচ্ছেন সংস্থাটির সাবেক চেয়ারম্যান। 13 কোটি ডলারে কোকা-কোলা বাংলাদেশকে প্রায় 6 মাস আগে কিনে নেয় তুর্কি কোম্পানি CCI। তখন তারা ঘোষণা দিয়েছিল আরও $15 কোটি বিনিয়োগের, কিন্তু বছর না পেরোতেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার এক চিঠিতে বলা হয়েছে 2024-25 অর্থ বছরের বাজেটে বর্ধিত কর ও শুল্ক বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে CCI। বাজেটে কোমল পানীয় খাতে সম্পূরক শুল্ক 25% থেকে বাড়িয়ে 30% করা হয়েছে। এতে শিল্পের মোট কর হার দাঁড়িয়েছে প্রায় 53%, যা অন্য শিল্পের তুলনায় সর্বোচ্চ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কাছে বিডা ওই চিঠিটি পাঠায় গত 2 জুলাই। আগামীতে CCI আর বিনিয়োগ করবে কিনা সে সংশয়ের কথাও বলা হয়েছে চিঠিতে। এ অবস্থায় কোমল পানীয় খাতের ন্যূনতম কর 3 থেকে কমিয়ে 1% এবং সম্পূরক শুল্ক কমিয়ে 15% করার প্রস্তাব দিয়েছে বিডা। আগামী 3 বছর তা অপরিবর্তিত রাখারও সুপারিশ করেছে সংস্থাটি। এনবিআর ঘন ঘন এই যে রেটগুলো পরিবর্তন যদি করে, তাহলে এটা বিদেশি বিনিয়োগ প্রবাহ বা আগ্রহের উপরে
অবশ্যই এটা প্রভাব পড়ে। উদ্যোক্তারা বলছেন স্বল্পমেয়াদী রাজস্ব নীতি নিয়ে দীর্ঘমেয়াদী বিনিয়োগ আকর্ষণ করা প্রায় অসম্ভব। একটা কেসই কিন্তু আমাদের জন্য যথেষ্ট অন্য বিদেশি বিনিয়োগকারীদের কাছে একটা সিগন্যাল পৌঁছানোর জন্য। বিদেশি বিনিয়োগটাকে যদি আমাদের অ্যাট্রাক্ট করে ধরে রাখতে হয়, তাহলে আমাদের দেশের পলিসিজ, রুলস, রেগুলেশন, স্পেশালি ট্যাক্সেশন পলিসিজ, রুলস, রেগুলেশন, সেগুলা কিন্তু আপনার স্থিতিশীল, যেটা বলি আমার, স্টেবল হতে হবে। কোমল পানীয় খাতে 2023-24 অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে প্রায় 1225 কোটি টাকা, যা আগের অর্থ বছরের তুলনায় 20.01% কম। বিরা জানিয়েছে, কর বৃদ্ধির কারণে ভোক্তা পর্যায়ে পণ্যটির দাম যেমন বেড়েছে তেমনি কমেছে বিক্রিও, আর এর নেতিবাচক প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে টানা চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কোম্পানি কর্মীরা। এই মুহূর্তে রাজধানীর মালিবাগে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের যে প্রশাসক আছেন তার স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে তৃতীয় দিনের মতো এখানকার যে কর্মকর্তা বা কর্মচারী বৃন্দরা আছেন তারা কিন্তু নানান রকম তারা দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে যে নানা রকম অনিয়ম আছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। কারণ আমরা বলতে পারি যে আসলে শেয়ার বাজারে তালিকাভুক্ত এই যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি আছে, এখানকার কর্মকর্তারা, এখানে যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আছে, এখানকার যে কর্মকর্তারা তারা হচ্ছে তাদের যে চাওয়া পাওয়া সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে এখানকার কর্মচারী বা কর্মকর্তারা কথাবার্তা বলছেন। তবে এর ভিতরে আমরা যদি বলতে পারি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা তাদের যে প্রশাসক আছে এখানকার, সে অ্যাডমিনিস্ট্রেটর, তার সাথে কথা বলার জন্যই কিন্তু এখানকার যে কর্মকর্তা বৃন্দরা আছেন তারা অপেক্ষা করছেন। এর পাশাপাশি আমরাও কিন্তু অপেক্ষা করছি। তবে আসলে এই যে অনিয়ম বা এই যে কার্যক্রমগুলি সেইগুলি আসলে কতটুকু অগ্রসর হয়েছে বা তাদের যে চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়াগুলি কি আসলে পূরণ হবে কিনা সেই বিষয়টা কিন্তু আসলে এখানে জানানো হবে। সর্বোপরি বলা যায় যে আসলে এখানে যে এখানকার যে কর্মকর্তা কর্মচারী বৃন্দরা আছে তারা তাদের 6 দফা দাবি যে আবেদন বা দাবি বাস্তবায়ন করেছে, সেটির ভিতরে আসলে গিয়ে এ বা ইউএম বা বিএমদের বকেয়া যে পাওনা দ্রুত সেটা পরিশোধ করার কথাবার্তা বলা হচ্ছে। নিরপেক্ষ অডিট কোম্পানি দিয়ে দ্রুত পূর্ণাঙ্গ অডিট সম্পন্ন করার কথাও বলা হচ্ছে। এর পাশাপাশি হচ্ছে যে সেলস পলিসি কার্যকর করার ক্ষেত্রে যে অন্যান্য জীবন বীমা কোম্পানির যে প্রচলিত সুযোগ সুবিধা বিবেচনা রেখে যে বিষয়গুলি আছে সেগুলির আসলে কর্তৃপক্ষ যেন নিয়ম যথাযথভাবে পালন করে সেই বিষয়টির কথাও কিন্তু আসলে বলা হচ্ছে। বিশেষ করে অন্য একটি যে কথা সেটাকে মিথ্যা বা নোয়াটো উদ্দেশ্য প্রণোদিত যে আসলে উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে যে বরখাস্তকৃত আসলে নিম্নোক্ত যে ব্যক্তিবর্গরা আছে দ্রুত যেন স্ব পদে বহাল থাকে সেই বিষয়টিও কিন্তু আসলে এখানকার যে কর্মকর্তারা তাদের চাওয়ার মধ্যে আছে। সর্বোপরি বলা যায় যে আসলে এই যে হেড অফিসে যে স্বাভাবিক কর্মপরিবেশ সেটি হেড অফিসের যে স্বাভাবিক কর্মপরিবেশ সেটি ফিরিয়ে হেড অফিসের যে স্বাভাবিক কর্মপরিবেশ সেটি কিন্তু ফিরিয়ে আনার জন্য কিন্তু আসলে এখানকার যে লোকজন আছে তারা কিন্তু আসলে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সর্বোপরি বলা যায় যে আসলে এখনকার যে এমডি আছেন আমরা তার সাথেই তার সাথে আসলে আমরা কথা বলছি আসলে সবাই বলা যায় ছিল আমার কাছ থেকে সর্বশেষ আমি জানাবো আপনাকে বিস্তারিত। সরাসরি যুক্ত ছিলাম মালিবাগে। বেনাপোল স্থলবন্দর দিয়ে গত অর্থ বছরে ভারত বাংলাদেশে যাতায়াত করেছেন 22 লাখের বেশি যাত্রী। ভ্রমণ কর থেকে এই অর্থ বছরে সরকারের আয় হয়েছে প্রায় 120 কোটি টাকা। সে খবর জানাতে বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। দেশের মোট 13টি স্থল বন্দর ব্যবহার করে যে পাসপোর্ট যাত্রী আছেন তারা ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করে থাকেন। তবে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়, সবচেয়ে বেশি পাসপোর্ট যাত্রী যাতায়াত করে থাকে এই বেনাপোল এবং ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে। অন্যান্য সময় পাসপোর্ট যাত্রীর যাতায়াতের পরিমাণ কিন্তু বছরে 12 থেকে 14 লাখ টাকা 14 লাখ থাকলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পদ্মা সেতু সুফলের কারণে কিন্তু সাম্প্রতিক যাতায়াত বেড়েছে। অর্থাৎ আপনাকে আমি পরিসংখ্যান বলি 2023-24 বছরে বেনাপোল বন্দর ব্যবহার করে ভারত এবং বাংলাদেশের মধ্যে 22,478 জন পাসপোর্ট যাত্রী যাতায়াত করেছেন। এর মধ্যে ভারত থেকে গেছে 11,25,004 জন এবং ভারত থেকে এসেছেন 10,80,474 জন। এর আগের কথা যদি বলি 2022-23 অর্থ বছরে পাসপোর্ট যাত্রী ভারতে যাতায়াত করেছে 21,29,693 জন। অর্থাৎ 2022-23 অর্থ বছরের চেয়ে 2023-24 অর্থ বছরে কিন্তু পাসপোর্ট যাত্রীর যাতায়াত বেড়েছে 75,700
788 জন যাত্রী। আপনি জানেন এই পথে যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করেন তাদের অধিকাংশ রয়েছে কিন্তু চিকিৎসাসেবী, এছাড়া ব্যবসা, উচ্চশিক্ষা গ্রহণ এবং দর্শনীয় স্থান ঘুরতে কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে যাত্রী যাতায়াত করে থাকেন। তবে এই যাত্রী যাতায়াতের ক্ষেত্রে যে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যের যে বিষয়টি সেটি কিন্তু এখানে নিশ্চিত হয়নি। অর্থাৎ বেনাপোল অংশ এবং ভারত অংশে কিন্তু নানান অব্যবস্থাপনার কারণে কিন্তু পাসপোর্ট যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে বাংলাদেশ অংশে দ্রুত কাজ সম্পন্ন হলেও কিন্তু ভারতের যে পেট্রোল ইমিগ্রেশন সেখানে কিন্তু জনবল সংকট সহ নানান সমস্যায় কিন্তু যাত্রীদের সীমান্ত দুর্ভোগে পড়তে হয়। বর্তমানে একজন পাসপোর্ট যাত্রী কিন্তু বাংলাদেশ এবং ভারত অংশে তার যে ইমিগ্রেশনের কার্যক্রম সেটি সারতে কিন্তু 6 থেকে 7 ঘন্টা লেগে যায়। যা এতে কিন্তু যারা বিশেষ করে চিকিৎসা সেবী তারা কিন্তু মারাত্মক সমস্যার মধ্যে পড়ে। এছাড়া বেনাপোল বন্দর অংশের যদি অবস্থার কথা বলি তাহলে এখানে কিন্তু যাত্রী ছাউনি না থাকায় কিন্তু এখানে কিন্তু যাত্রীরা রোদ বৃষ্টি মাথায় নিয়ে অপেক্ষা করতে হয়। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে 2022-23 অর্থবছর চেয়ে 2023-24 অর্থবছর যাত্রী যাতায়াতের পরিমাণ ৭৭,৭78 জন বেড়েছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোলে। সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য ধরে রাখা সহ অভিযোজন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বন সংলগ্ন 52টি নদী ও খালের তীরে ম্যানগ্রোভ বনায়নের উদ্যোগ নিয়েছে বন বিভাগ। এর মাধ্যমে সুন্দরবনের উপরিভাগে হারিয়ে যাওয়া অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে চায়। জলবায়ু তহবিলের লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের ফ্রান্সের দেয়া প্রতিশ্রুত অর্থ থেকে ফরাসি উন্নয়ন সংস্থা ও IUCN এর প্রকল্প বাস্তবায়ন করবে। নিয়ামুল হোসেন কোচের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। সুন্দরবনের উপরিভাগে ম্যানগ্রোভ বনে বিভিন্ন প্রজাতির গাছপালা একসময় এর ভারসাম্য ধরে রাখতে বড় ভূমিকা রাখত। তবে গত কয়েক দশকে গাছপালা কেটে মানব বসতি তৈরি, নদীর পাড়ে বেড়িবাঁধ, ঘের ইত্যাদি মানব সৃষ্ট কারণে বন সংশ্লিষ্ট 52টি নদী ও খালে পানি প্রবাহ কমে গেছে, কোথাও প্রবাহ বন্ধ হয়ে গেছে একেবারে। এতে নদী ও খালের তীরবর্তী ম্যানগ্রোভ বন বিলীন হয়ে গেছে। ফলে সুন্দরবনের পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। মিষ্টি আর লোনা পানির মিশ্রণে গড়ে ওঠা অনন্য বৈশিষ্ট্যের ম্যানগ্রোভ বনাঞ্চল ধীরে ধীরে হারাতে থাকে তার বৈশিষ্ট্য। লবণাক্ত বাড়ায় লবণ সহিষ্ণু গাছের সংখ্যা যেমন বেড়েছে, কমেছে লবণাক্ত গাছের সংখ্যাও। এতে সুন্দরবন হারাতে বসেছে তার স্বাভাবিক ভারসাম্য। এই অবস্থায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা এলাকায় আপার সুন্দরবন রেস্টোরেশন প্রকল্প গ্রহণ করেছে বন বিভাগ। এর আওতায় বাগেরহাটের বলেশ্বর থেকে সাতক্ষীরার কালিন্দী নদী পর্যন্ত এলাকায় ম্যানগ্রোভ বনায়ন করা হবে। খুলনার শেখ রাসেল ইকো পার্কের আদলে হবে এই বনায়ন। IUCN ও ফরাসি উন্নয়ন সংস্থার কর্মকর্তারা সুন্দরবনের প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। আগামী 3 মাসের মধ্যে পাইলটিংয়ের মাধ্যমে এই প্রকল্পের কাজ শুরু হবে। ম্যানগ্রোভ বনায়ন তৈরি করতে পারি তাহলে আমাদের নদীগুলির নাব্যতা বৃদ্ধি পাবে, আমাদের এখানকার যে মাছের যে প্রজনন, মাছের সংখ্যা বৃদ্ধি পাবে, এখানের যে জীববৈচিত্র্যও বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞরা বলছেন শুধু বনায়ন নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এর তদারকিও করতে হবে। কেওড়া বাইন প্রথম দিকে দিতে হবে এবং এটা মেইনটেইন করতে পারলে একটা সার্টেন টাইম পরে এর সাথে সাকসেশনের পরবর্তী যে প্রজাতিগুলো আসে সেই প্রজাতিগুলো নিয়ে আসতে হবে। প্রথম ধাপে 2টি নদীর তীরে 3 বছর মেয়াদী বনায়ন হবে, যাতে ব্যয় হবে 45 কোটি টাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। পানি কমে গাইবান্ধার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আবারও 2 দিনের ব্যবধানে বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র নদের পানি। গত 24 ঘন্টায় 5 সেন্টিমিটার বেড়ে পানি বিপদসীমার 40 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাইবান্ধার ফুলছড়ির উড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। বন্যা পরিস্থিতি কিন্তু কিছুদিন থেকেই উন্নতি হচ্ছিল, কিন্তু গেল 2 দিনের ব্যবধানে কিন্তু এই বন্যা পরিস্থিতি আবার অবনতি হতে শুরু করেছে। যদি বলি যে গেল 24 ঘন্টার ব্যবধানে কিন্তু আবারও ব্রহ্মপুত্র নদের পানি 5 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ঘাঘট নদীর পানিও কিন্তু বিপদসীমার নিচে চলে গেলেও কিন্তু আবারও গেল সকাল থেকে কিন্তু সেটি বাড়তে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী যদি বলি যে এই পানি 1 সপ্তাহ আরও ধীর গতিতে বাড়বে বলে কিন্তু পানি উন্নয়ন
বোর্ডের নির্বাহী প্রকৌশলী তিনি জানিয়েছেন। পাশাপাশি চলতি যে বন্যা, এই বন্যায় কিন্তু গাইবান্ধায় কৃষির কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি যদিও নিরূপণ হয়নি। কৃষি বিভাগের যে উপপরিচালক খোরশেদ আলম, তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে যেহেতু কৃষি জমি এখনো নিমজ্জিত রয়েছে, সেহেতু ক্ষয়ক্ষতির পরিমাণটা এখনো নিরূপণ ওইভাবে করা যায়নি। তবে 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 যেটি জানা যাচ্ছে যে এ পর্যন্ত গাইবান্ধার যে পাট, গাইবান্ধার চর অঞ্চলের যে অর্থকারী ফসল, একমাত্র অর্থকারী ফসল পাট, সেটির কিন্তু ব্যাপক জমি নিমজ্জিত রয়েছে। পাশাপাশি চরের যে বাদাম, ভুট্টা, তিল সহ শাকসবজি কিন্তু নিমজ্জিত রয়েছে পানিতে। যদি এভারেজ বলি যে টোটাল কৃষি সম্প্রসারণ তথ্য অনুসারে কিন্তু ৬,৪৩৬ হেক্টর জমি এখন নিমজ্জিত রয়েছে। কৃষি বিভাগ যেটি বলছে যে কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় ৬৬,০০০ কৃষকের জমি কিন্তু জেলায় নিমজ্জিত রয়েছে, যা আর্থিক দিক দিয়ে যদি নিরূপণ করা যায়, কৃষি বিভাগ কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে প্রায় ৭৬ কোটি টাকার চলতি বন্যায় ক্ষতি হতে পারে বলে তারা আশঙ্কা করছে। পাশাপাশি চরাঞ্চলের যে একেবারেই যে সম্পদ, যেটি গবাদি পশু, সেই গবাদি পশু কিন্তু গোখাদ্য সংকটে রয়েছে, যে কারণে কিন্তু সেদিক দিয়েও অনেক রোগবালাই গরুর মধ্যে চলে এসেছে বলে কিন্তু বন্যার্ত মানুষজন জানিয়েছেন। সেক্ষেত্রে একটি আর্থিক ক্ষতির কারণ হিসেবে দেখছেন প্রাণী সম্পদ বিভাগ। এই ছিল গাইবান্ধার বন্যার সর্বশেষ অবস্থা। সরাসরি যুক্ত হয়ে জানছিলাম গাইবান্ধার বন্যা পরিস্থিতির খবর। সিলেটে আবারও অবৈধভাবে ভারত থেকে আসা ১১০ মেট্রিক টন চিনি জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে ৫ জনকে। শাহপরান ব্রিজ হয়ে ভারত থেকে অবৈধভাবে চিনির একটি বড় চালান দেশে ঢুকছে, এমন খবরে সেখানে অবস্থান নেয় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। ভোরে মাল বোঝাই ৫টি ট্রাকে তল্লাশি চালিয়ে চিনির বস্তাগুলো জব্দ করা হয়। আটক করা হয় চোরাচালানের সঙ্গে জড়িত ৫ জনকে। জব্দ করা চিনির আনুমানিক বাজার মূল্য ১,২০,০০,০০০ টাকা। দেশের তৈরি পোশাক শিল্পের আরও 4টি কারখানা পেল পরিবেশ বান্ধব সনদ। বৃহস্পতিবার পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ এই তথ্য জানিয়েছে। পরিবেশ বান্ধব লিড প্লাটিনাম সনদ পাওয়া 4 কারখানা হচ্ছে অনন্ত জিন্সওয়্যার লিমিটেড, বিগ বস কর্পোরেশন লিমিটেড, অ্যাপটেক ক্যাশওয়্যার এবং বেসিক শার্টস লিমিটেড। এতে তৈরি পোশাক ও বস্ত্র খাতে বর্তমানে লিড সনদ পাওয়া পরিবেশ বান্ধব কারখানা বেড়ে দাঁড়িয়েছে 224টিতে। এর মধ্যে 88টি প্লাটিনামধারী এবং 122টি গোল্ড সনদপ্রাপ্ত। এছাড়া বিশ্বের শীর্ষ 100টি পরিবেশ বান্ধব লিড সনদ পাওয়া কারখানার মধ্যে বাংলাদেশেই রয়েছে 59টি। জয়পুরহাটের আক্কেলপুরে যাত্রা শুরু করল দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম আপন এন্টারপ্রাইজ। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই শোরুম উদ্বোধন করেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম। এই শোরুমে পাওয়া যাবে ওয়ালটন ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন সহ অন্যান্য পণ্য সামগ্রী। উদ্বোধন উপলক্ষে ওয়ালটনের যে কোনো পণ্য কেনায় ক্রেতাদের 10% ছাড় দিচ্ছেন আপন এন্টারপ্রাইজ। পুরো জুলাই মাস জুড়ে এই সুবিধা ভোগ করতে পারবেন ক্রেতারা। অরুণাচল প্রদেশ দিয়ে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে এবার অঞ্চলটিতে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মেগা পরিকল্পনা করছে ভারত। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, অরুণাচলে 12টি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে এরই মধ্যে 900 কোটি রুপি বরাদ্দ দিয়েছে কেন্দ্রীয় বিজেপি সরকার। 2024-25 অর্থ বছরের বাজেট পেশ করার সময় বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও দাবি করা হয়েছে। যদিও এ বিষয়ে মুখ খোলেননি মোদী সরকার। নিশ্চুপ রয়েছে চীনও। অরুণাচল প্রদেশ নিয়ে গত 6 দশক ধরেই দ্বন্দ্বে জড়িয়ে আছে দুই প্রতিবেশী দেশ ভারত ও চীন। রাজ্যটিকে নিজেদের বলে দাবি করে আসছে বেজিং। গেল বছর অঞ্চলটির নতুন একটি মানচিত্র প্রকাশ করে শি জিনপিং প্রশাসন। সেখানে গোটা অঞ্চলকে চীনের ভূখণ্ড হিসেবে দেখানো হয়। চলমান উত্তেজনার মধ্যে এবার অরুণাচলে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে ভারত। সীমানা নিয়ে চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই অরুণাচলে 12টি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার। মোদী প্রশাসনের উচ্চ পর্যায়ের একাধিক সূত্রের বরাত দিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এরই মধ্যে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য 7,050 কোটি রুপি বরাদ্দ দিয়েছেন। এই অর্থের মধ্যে অরুণাচলে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাখা হয়েছে 900 কোটি রুপি।
রয়টার্স আরও জানায়, ভারতের উত্তর পূর্বাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, বিভিন্ন রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের জনগণকে বিদ্যুৎ সুবিধা প্রদান এবং স্থানীয়দের পুনর্বাসন করতে এই অর্থ ব্যয় করা হবে। জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর এই মেগা পরিকল্পনা 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণার সময় মোদী সরকার উন্মোচন করবে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। যদিও ভারতীয় অর্থ ও বিদ্যুৎ মন্ত্রণালয় এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ইস্যুতে কোনো মন্তব্য করেনি। ভারত এবং চীনের মধ্যে প্রায় 2500 কিলোমিটার সীমান্ত রয়েছে, যার বেশিরভাগই অনির্ধারিত। অরুণাচলকে দক্ষিণ তিব্বত দাবি করে চীন, তাই এই অঞ্চলে ভারতীয় যে কোনো অবকাঠামো নির্মাণ প্রকল্পে তীব্র বিরোধিতা করছে বেজিং। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পুঁজিবাজারে মন্দা জোয়ারে ডিএসসি নিজেই নিজস্ব ভবনে পাচ্ছে না ব্রোকারেজ হাউস। আয় কমেছে 44 কোটি টাকার বেশি। বৈশ্বিক অর্থনৈতিক সংকট কাটার অপেক্ষায় চেয়ারম্যান। এবং কর ও শুল্ক জটিলতায় বিনিয়োগ সরিয়ে নিচ্ছে কোকা-কোলা আইসেক। উদ্বেগ জানিয়েছেন বিআরএ বিরাট চিঠি। রাজস্ব নীতি দীর্ঘমেয়াদী না হলে মাশুল দিতে হবে বলছেন ব্যবসায়ীরা। এই ছিল এই সময় বাণিজ্যে। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন ওমর ইনাম। মৌখিক আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।